কলকাতা থেকে প্রশ্ন করেছে 25 বছর বর্ষীয়া, উনি নাম প্রকাশ করতে অনিচ্ছা রাখছেন। বলছেন, আমার বাবা নেই, মা আছেন। আমার দিদি মানসিকভাবে অসুস্থ। ফিনান্সিয়ালি কোনো ক্রাইসিস আমাদের নেই, কিন্তু মন খুব অবসাদে ভোগে। আমার লকডাউনের পরে ভীষণ শরীর খারাপ করে, যেটা থেকে আজও আমি সুস্থ হয়ে উঠতে পারিনি। এর আগে 3 বার হসপিটালাইজড হয়েছি। আমার হঠাৎই মনে হচ্ছে যেন জীবনে কিছুই আমার কন্ট্রোলে নয়, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে খারাপ হবে এবং আমায় সহ্য করতে হবে। এত শারীরিক অসুস্থতা প্লাস সেটা থেকে মানসিক চাপ যেন আর নিতে পারছি না। আমি জব পাইনি এখনও, আপাতত টিউশন করি, কিন্তু কিছুতেই বেঁচে থাকার যেন আর ইচ্ছা হয় না। খুব হেল্পলেস লাগে। নিয়তির হাতে নিজেকে পুতুল মনে হয়। এক অদ্ভুত অবসাদ ও ভয় ঘিরে রেখেছে। কি করে এই মেন্টাল কন্ডিশন থেকে বেরোবো, একটু যদি হেল্প করতে পারেন, ধন্যবাদ। শরীর ও মনের অবশ্যই গভীর একটা রিলেশন আছে, নো ডাউট, কিন্তু আমরা ভুলে গিয়েছি নৌকা আর অ্যাঙ্কার, এই দুটোর মধ্যে রিলেশন কি। আপনার নৌকা বা আপনার মন, আপনার চেতনা, তা অ্যাঙ্কার দিয়ে বাঁধা তো থাকে দেহের সাথে, কিন্তু মাঝির কাছে মূল জিনিস কি? অ্যাঙ্কার, মাটি না তার নৌকা? তার মূল পরিচয় কি? এখানে গোলমাল হয়ে যায়। দুটো জিনিস আছে। এক হলো আমাদের খারাপ ও ভালো ডেফিনেশনে মারাত্মক গোলমাল আছে। এই আপনি লিখেছেন না, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ হবে। দ্বিতীয়, আমাদের কাছে যেন দেহ ছাড়া আর কিছুই নেই। এই দুটো আমাদের মূল যন্ত্রণার কারণ। আমি অবশ্যই স্বীকার করছি শরীরের এক বিরাট প্রভাব আছে মনের উপরে, এবং সেই জন্য শাস্ত্রে হঠযোগও রাখা হয়েছে, যাতে শরীরটা একটু সুস্থ থাকে, যাতে বিশেষভাবে গোলমাল না করে, বরং সহায়ক হয়, নিয়ন্ত্রণ থাকে যাতে। কিন্তু দেহ সুস্থ বা অসুস্থ উভয় ক্ষেত্রেই দেহের প্রভাবটা কোথায় পড়ে? আপনার আমি অবধি দেহকে আসতে গেলে মানুষের ক্ষেত্রে একটা জায়গা দিয়ে আসতে হয়, তার নাম হলো মন, তার নাম হলো চেতনা। চেতনার স্থূল অভিব্যক্তি মানবদেহে মন। চেতনা সুপিরিয়র, এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং আমাদের ছোট থেকে নেই। আমরা শরীর হয়েই বাঁচি এবং আমাদেরকে শরীর হয়েই বাঁচতে শেখানো হয়। এইখান থেকেই আমরা যেন কনফিগার্ড হয়ে যাই বিভিন্ন রকমের ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক অবসাদের জন্য। আমরা যেন শরীর ছাড়া কিছু মাত্র নই। জীবনের কেন্দ্র যখন জীবনে উপেক্ষিত হয়, যা সেন্টার হওয়া উচিত, তা যখন তার জায়গা না পায়, উচ্চতা, সততা, শ্রেষ্ঠত্ব যেখানে উপেক্ষিত হয়, সেখানে অনলি দেহ নয়, নানা সমস্যা আসবে। আপনি কি মনে করছেন যদি দৈহিক সমস্যা না আসতো, করোনা না আসতো, আপনি পার পেয়ে যেতেন? অবশ্যই শরীর আপনার হাতিয়ার। তা যদি ভোতা হয় বা হয়ে যায়, তবে আপনি জীবন প্রতিমা নির্মাণে একটু অসুবিধা ফেস করবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরো জীবন উল্টো দাঁড়িয়ে আছে আমাদের। হাতিয়ারকে ধারালো রাখতেই, তাকে সাজাতে, তাকে চকচকে করতেই আমাদের যত ফোকাস। হাতিয়ার যে কোনো কিছুর জন্য ব্যবহার করার জন্য ছিল, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে গিয়েছি। আপনার সব চেষ্টা হবে ধারালো অস্ত্র দিয়ে বাঁধার, বৃক্ষচ্ছেদনে, মায়ার দড়ি কাটার। দেহ আপনাকে দেওয়া হয়েছিল দেহর পারে, দেহের উপরে পৌঁছানো সিঁড়ি হিসাবে। আর আমরা করেছি কি, ওই সিঁড়ির সাইডে দেওয়ালের ধারে ওয়াল পেন্টিং করতে শুরু করেছি। সিঁড়িকে রোজ ঝাড় দেওয়া, মোছা, চকচকে করা। সিঁড়ি কোথাও পৌঁছানোর জন্য ছিল, অতখানি তার উপযোগিতা ছিল, কিন্তু আমরা সিঁড়িতে ওঠানামা করতে এবং তার বিভিন্ন স্টেপের প্রতি ভয়ানক আসক্ত। আমাদের চলে যে কোনোভাবে ফুল ফোকাস ওই আমার হাতিয়ারটা যাতে চকচক করছে কিনা দেখা,
যার হাতিয়ার যত চকচকে সে যেন তত জিতে গেছে। গাছ তো সেই একই দাঁড়িয়ে আছে, গাছে একটুও আঘাত লাগেনি। অহংকারের বৃক্ষে এতটুকুনি পর্যন্ত আমাদের আঘাত যাতে না লাগে। আর দেহ যেই জন্য পেয়েছিলাম সেই দেহটাকে যাতে ইউজ না করতে হয় আমরা এমনভাবে সাজিয়ে রাখি। আমরা বলি আমাদের ছুরি যদি বেশি ইউজ করে ফেলি তাহলে কি হবে, এর ধার কমে যাবে। ছুরির কাজই হলো ইউজ হওয়া। দেহ ইউজফুল ও সার্থক তখন মাত্র যখন এর ব্যবহার হবে চেতনার সেবায়, হায়ার ডাইমেনশনে যেতে। আমরা তো বেশিরভাগ চেতনাকে দেহের দাসী বানিয়ে রাখি। যে রাজরানী হবার অধিকারী তাকে যখন আপনি দাসী বানিয়ে রাখেন তখন জীবন পদে পদে আমাদেরকে ধাক্কা দেয়। শরীর ধূপের মতো, শরীর দীপের মতো, জীবন ঘরের মতো। একে জ্বালিয়েই ঘরকে আলোকিত করতে হয়, একে পুড়িয়েই ঘরকে সুগন্ধিত করতে হয়। এর জন্যই এই শরীরের সৃষ্টি হয়েছে। মানুষ অন্তত এই জন্যই শরীর পেয়েছে। মানুষ শব্দটা মন, মনন, চেতনার দিকে যাত্রা সূচক। জন্ম হয় জন্তুর, জন্ম থেকে যে শরীর সৃষ্টি হয়েছে যা সব জন্তু, আমরা সবাই সেই হিসাবে জন্তু, কিন্তু মানুষ পদবাচ্য নই। আপনি যদি ওই দেহের ধূপ আর দীপকে সেইভাবে ব্যবহার না করেন তবে ধূপ তো নষ্ট হবেই। আজ না হোক কাল ফাঙ্গাস পড়ে যাবে বর্ষায়, বা অন্য কিছু ঘটে যাবে, জল পড়ে যাবে, দীপের তেল অন্য কাজে লেগে যাবে, মাটির প্রদীপটা চুষে নেবে। আমাদের তাই ঘটছে। আমাদের জীবনের অন্ধকার আর জীবনের দুর্গন্ধ সেই একই থেকে যাচ্ছে। প্রদীপ থেকেও তার জীবনকে আলোকিত করছে না, তা ধুকে ধুকে ভিতরে মরছে। আমাদের ঘরের অন্ধকার আমাদেরকে কাঁদাচ্ছে। ধূপ আছে কিন্তু তাকে সাজিয়ে রাখাই আমরা বিশ্বাসী। আমরা সেই ভুলেই গিয়েছি যে ধূপকে জ্বালতে হয়। ওই জ্বালার থেকে বাঁচানোর জন্য আমরা দুর্গন্ধেই থেকে গেলাম। দেখুন, শরীরের যে কথাগুলি বলছেন আমি অবশ্যই সিম্প্যাথি রাখছি, কিন্তু বুঝতে হবে আমাদেরকে আগে জীবনের একটা উচ্চ উদ্দেশ্য থাকবে, যা বস্তু, জগৎ, জড়তা, দেহ থেকে উপরে। আমাদের খারাপের ডেফিনেশনই হয়ে গেছে দৈহিক ও বস্তুগত স্তরে কি ঘটলো আমার সাথে। যদি দেহের কিছু লাগলো খারাপ হয়ে গেল, যদি কিছু হারিয়ে গেল খারাপ হয়ে গেল, যদি কেউ মারা গেল খারাপ হয়ে গেল, যদি আমাকে শরীর হিসাবে কিছু বলে দিলে খারাপ হয়ে গেল, শারীরিক কোনো অসুবিধা হয়ে গেল খারাপ হয়ে গেল। আমরা খারাপ মানে এটাই বুঝি। যদি এই হয় আমাদের খারাপের ডেফিনেশন, তবে জেনে রাখা ভালো প্রকৃতি স্তরে, দেহের স্তরে খারাপই ঘটে। যেদিন থেকে আপনি জন্মেছেন, আপনি চান বা না চান, আপনার খারাপ হওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার সাথে দৈহিক অস্তিত্ব প্রত্যেক পদক্ষেপে বিট্রে করে যাবে, মৃত্যু বিনাশের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, আপনি, আমি এই স্তরে সম্পূর্ণ হেল্পলেস। যে বলছেন হেল্পলেস কিনা, আমরা হেল্পলেস। আপনি যতখানি নিজেকে দেহ ভাবেন, দেহমাত্র বলতে শুধু শরীর নয়, দেহমাত্র বলতে জাগতিক বস্তুগত জিনিস, আপনার জীবনে আপনার চিন্তার কন্টেন্ট, মনের মধ্যে যা আছে তা যত যত দেহ এবং বস্তু, 5 সেন্সেস পারসিভেবল জিনিসপত্রের সাথে অ্যাটাচ থাকবে, জানবেন আপনি তত তত আন্তরিকভাবে বিনষ্ট হতে থাকবেন, মরতে থাকবেন। রোগ হওয়ার জাস্ট তার একটা সিম্বল মাত্র। রোগ আজ না হলে কাল হবেই, এ তো কিছু করা সম্ভবই নয়। আপনি আজ না হলে আর 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে রোগগ্রস্ত হবেনই। পরে বলাটাও খুব ভুল, ধাপে ধাপে রোগগ্রস্ত হবেন। আমি আগের দিনকে ভাবছিলাম যে আমার 25 বছর বয়সে যা রোগ ছিল, আজকে যখন 27 হলো তার থেকে বেশি, আর একদিন বাড়লো তার থেকে আরেকটা নতুন। আজ রাত্রে থেকে কাল সকালে উঠবেন আপনি, আর একটি একটি করে দেহের অঙ্গ আপনাকে জবাব দিয়ে চলে যাবে। এটাই তো যথার্থতা। সবার সাথে তো এই যথার্থতাই চলছে। বর্তমানে করোনার সময় আমাদের লিমিটেশনসগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে মাত্র। নদীর প্রবাহে যদি একটা কাঠ থাকে,
তবে তা কোথায় যাবে, কিভাবে পড়বে, কে বলতে পারে। আপনি নিজেকে ওই কাঠের সাথে বেঁধে ওটাকে বড্ড আপন ভেবে ফেলেছেন। আপনি বলতে আমরা সবাই। তাই প্রতি পদক্ষেপে ভয়। যদি পচে যায়, যদি কাঠটা ভেঙে যায়, যদি তরঙ্গ বেড়ে যায়, কোনো ঝর্ণা যদি এসে যায় মাঝখানে রাস্তায়, কি হবে? আমার সাথে সব খারাপ হবে। খারাপ ভালো ভেদই বোকামি ক্ষেত্রে। নদীর প্রবাহে যা ইচ্ছা ঘটতে পারে। এই অ্যাকসেপ্টেন্স নিয়ে নেওয়াই, অ্যাকসেপ্টেন্স কেন বলবো, এটাই তো যথার্থতা। এই যথার্থতাকে মেনে নেওয়াই তো বুদ্ধিমত্তা। যা এসব সৃষ্টি হয়েছে, দেহ, জগৎ, বস্তু, সম্পর্ক, সময়, এসব তার অন্য প্রান্ত হলো বিনাশ। মাঝের যে স্থিতি, যাকে আপনি জীবন বলেন, যাকে আমরা বেঁচে থাকা বলি, তা বেসিক্যালি কনস্ট্যান্ট বিনাশের দিকে একটা একটা করে যাত্রা। আপনি আমি এই যাত্রা বেঁধে রাখতে চাইছি, তা কি করে হবে? জন্মেছেই তো এক ব্রেক ফেল করা গাড়ি এবং ক্রমশ এগাচ্ছে। কোথাও না কোথাও তো রাস্তা শেষ হবে, ফুয়েল শেষ হবে, গাড়ি থেমে যাবে। ফুয়েল শেষ হলেও মাঝ রাস্তার গাড়িকে এক ধারে করে দেওয়া হবে, তাকে স্ক্র্যাপ বানিয়ে দেওয়া হবে। কে জানে রাস্তার মাঝখানে নদী আছে কি, পাথর আছে, কি আছে। এরকমই দেহগত স্তরে আমাদের জীবন। এটাই মহাপুরুষরা বারবার আমাদের মনে করিয়েছেন, শাস্ত্র আমাদেরকে বারবার মনে করিয়েছে যে শরীরটা কিন্তু যাচ্ছে, শরীরটা কিন্তু যাচ্ছে, সাবধান থাকো। করোনা এসে এটাই দেখাচ্ছে আমাদেরকে, দেখাচ্ছে বললেও বিশেষ ঘটনা ধরা হচ্ছে। বারবার মহামারী এসে দেখিয়ে গেছে। আর শুধু মহামারী কেন দেবো, আমাদেরকে প্রত্যেকে ক্ষণের জীবন আমাদেরকে এই কথা বুঝিয়ে দিয়ে যাচ্ছে না। মেটেরিয়াল রিসোর্স, ব্যক্তিগত স্তরে আপনার যাই থাকুক না কেন, তা মহৎ প্রকৃতির উপরে কোনো কাজ করতে পারবে না। করোনার সময় এটা একটু বোঝা যাচ্ছে বেশিরভাগ। আমরা প্রকৃতি থেকে যে বুদ্ধি প্রাপ্ত হয়েছিলাম, সেই বুদ্ধি প্রকৃতিকেই ধ্বংস করতে ক্রমাগত অ্যাক্টিভলি নিয়োগ করে গিয়েছি। আমরা যে বিবেক পেয়েছিলাম প্রকৃতির থেকে, সেই বিবেককে এতটুকুও তার কাজ করতে দিইনি, তার যথার্থ স্থান দিইনি। আমরা মানুষ হিসাবে যে আমাদের দায়িত্ব, যা কর্ম, তার নামে ঘোর ঘোর অকর্ম করেছি, অপকর্ম করেছি এবং এখনও করে চলছি। প্রকৃতি বারবার আমাদেরকে সিগন্যাল দিয়েছে, দিচ্ছে। আমাদের জীবন আমাদেরকে বারবার ব্যক্তিগত স্তরে ধাক্কা দিচ্ছে, তবু আমরা কোথায় শিখছি? আপনার আমার জীবন আমাদের ব্যক্তিগত নয়, সমষ্টিকে উপেক্ষা করে যত ব্যক্তিগত হবেন তত আপনি হেল্পলেস হবেন, আপনি মিলিয়ে নেবেন। টাকা হয়তো আপনার থাকবে, পাশে কেউ থাকবে না সাহায্যের জন্য, সহানুভূতির জন্য। বড় বাড়ি আপনার থেকে যাবে, কিন্তু আপনার পাশে কেউ থাকবে না যে আপনার কথা শুনবে, যার সাথে শেয়ার করা যায়। যার যত অর্থ হয়েছে তার তত বন্ধু জীবন থেকে কমে গিয়েছে। হসপিটাল আপনার কাছে থাকবে হয়তো, কিন্তু রোগ এমন হয়ে যাবে যার চিকিৎসা হয়তো নেই। কিভাবে বাঁচবেন আপনি? কিভাবে সুখী হবেন আপনি? এটাই নিয়ম। যদি জীবনে কোনো উচ্চ আদর্শ না থাকে, না আপনি অর্থের ব্যবহার জানবেন, না জীবনের ব্যবহার জানবেন। এমন কিছু রাখুন যা আপনার আমিত্বকে দেহের থেকে একটু উপরে রাখে ও অন্যকে উপরে তুলতে সাহায্য করে। দেহ বলতে শুধু শরীরই যদি ধরে নেন তাহলেও চলবে, যদি আপনি প্রিলিমিনারি স্তরের হন। আমি জানি না আপনার আধ্যাত্মিক স্তরে কোনো রকমের হাতেখড়ি হয়েছে কি না, বা আপনি কতদূর কি বুঝেছেন, সেটা না জেনেই বলছি। যদি আপনি কিছু নাও জানেন, অন্ততপক্ষে চেষ্টা করুন দেহ ও দেহের অ্যাক্টিভিটিগুলোর থেকে নিজের 24 ঘন্টার যে চিন্তাধারা, তাকে একটু আপলিফটেড করতে। ভালো সাহিত্য অন্তত পড়ুন। আমি এগুলি খুব সামান্য অর্থে বলছি। এমন কিছু রাখুন যেটা শুধুমাত্র দেহকে সাজাতে, দেহকে বাঁচাতে, দেহর সাথে সময় কাটাতে শুধুমাত্র নিয়োজিত নয়। এটাকেই বলা হয় ব্যক্তিগত স্তরে ত্যাগ এবং সার্বিক স্তরে সেবা। অন্যকে সাহায্য করুন, সেও যাতে শরীর থেকে উঠতে পারে, কিন্তু তার আগে নিজে উঠুন, নাহলে তার গুরুত্বই বুঝতে পারবেন না। দেহের থেকে উঠতে আপনাকে সব ছেড়ে দিতে হবে, বেবাগী হয়ে যেতে হবে, তা কিন্তু নয়। যা আর্ন করেছেন, যা আর্ন করছেন, যা আছে
আপনি বলেছেন এখানে যে ফিনান্সিয়াল খুব একটা আমাদের অসুবিধা নেই, তার সার্থক প্রয়োগ করুন ওই ফাইন্যান্সকে, এটা খুব দরকার। তার উদ্দেশ্য ও উপায় অনলি দৈহিক হবে না, যে টাকা রোজগার করেছি, টাকা আছে, ফ্ল্যাট বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, দেহের জন্য চেষ্টা করছি, ওষুধ কিনছি, ভালো খাবার খাচ্ছি, কালকের কি খাবার হবে তার চিন্তা করছি, পরশু দিনে কতখানি ব্যাংক ব্যালেন্স বাড়াবো তার চিন্তা করছি, এই সব দৈহিক স্তর, এগুলো সব জবাব দিয়ে চলে যাবে কিন্তু যদি আপনি এর মালিক না হন। এটা কেন হয় জানেন? আসলে আমরা চারিদিকে এমন সব ক্যারেক্টার দিয়ে ঘিরে থাকি যারা শারীরিক সুযোগ সুবিধাকেই একমাত্র জীবনে গুরুত্ব দেয়, এবং তা দেখে আমাদের মনে হয় জীবন তো এইরকমই চলে। বাবাও টাকা করছে হয়তো, মাও হয়তো সংসার করছে, ভাই হয়তো বা আমার বোন হয়তো বা প্রয়োজনীয় আশেপাশে যে বন্ধুবান্ধব আছে তারাও হয়তো সাজো রব করছে, পাড়া প্রতিবেশী আত্মীয়। অনলি কীভাবে বড় থেকে বড় কনজিউমার হওয়া যায়, কিভাবে প্রাকৃতিক স্তরে বড় হওয়া যায়, কত বড় হোটেলে খাওয়া যায়, কালকে আমি কত দামি গাড়ি এবং কত দামি ব্লেজার, কত দামি কাপড় পরেছিলাম, তার মার্কেটে কত গুরুত্ব, এই সব নিয়ে মেতে আছে। এই যে স্তর, আর যদি নিচে নিম্নবিত্তর দিকে যাওয়া হয় তাহলে সেখানেও সেটাই চলছে। কালকে কি খাওয়া হবে, পরশু দিনকে বোনের বাড়িতে কি হবে, তারপরের দিনকে বিবাহ হচ্ছে কারোর, সেখান থেকে সন্তান কিভাবে জন্মাবে, সেই যেই সন্তান জন্মেছে তার মুখে ভাত কীভাবে হবে, দেখুন সব দেহকে কেন্দ্র করে এই সবই আমরা দেখি। তো আমাদের মনে হয় এই তো জীবন, এইভাবেই তো বাঁচতে হয়। এখানে এক রং ভ্যালু সিস্টেম তৈরি হয় যা আপনাকে মোর অ্যান্ড মোর বডি সেন্টার্ড করে। এবারে যদি শরীরের কিছু হয় আপনার, আপনি স্বাভাবিকের থেকেও 10 গুণ বেশি শেকি হয়ে যাবেন। এমনিতে তো প্রাকৃতিকভাবে আমরা দেহ পেয়েছি, এবং এখানে যদি চিমটি কাটা হয় তাহলে লাগে, স্বাভাবিকভাবে লাগে, এর কোনো হেরফের নেই। যদি এখানে আগুন লেগে যায় হাতটা সরে আসে, কষ্ট হয়, এখানে লাগে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে কার্যক্রম, যেই পরিবেশের পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাই, তা আমাদেরকে সাইকোলজিক্যালি, মানসিকভাবে এর উপরে নির্ভর, এই দেহের আশ্রিত করে দেয়। আপনি এই দেহের আশ্রিত ছিলেন না, দেহ আপনার আশ্রিত ছিল। এইখানে ভ্যালু সিস্টেমটা উল্টো হয়ে যায়, ফলে যেই মন তৃপ্তি দিতে পারত, যেই জীবন পূর্ণতা দিতে পারত, সেই জীবন আমাদেরকে ফ্রাস্ট্রেশন দেয়, ডিপ্রেশন দেয়। উল্টো হয়ে গিয়েছে না? এই জন্য আমি বলে থাকি, মন বা চেতনা শরীরের দিকে যদি হাঁ করে তাকিয়ে থাকে, এবং সমাজ, দেহ, আমার পরিস্থিতি যদি এমন হয় যে শুধু দেহের সাথেই সুরে সুর মিলিয়ে চলছি, তাহলে কিন্তু শরীর তো কনস্ট্যান্ট ক্ষয় হচ্ছে, আপনারও মনে হবে আমিও শেষ হচ্ছি, এবং এই ভয় থেকে আপনার জীবন নরক হয়ে যাবে, যার প্রকাশ পাওয়া যাচ্ছে আপনার এই লেখনীতে। এই জন্য দরকার উচ্চ জীবন চর্চা। আমি জন্য বলি উইজডম লিটারেচার স্টাডি করতে। দেখুন ফ্রিডম ফাইটারদের, আপনারও আগে স্বেচ্ছায় তারা এক উচ্চ আদর্শে প্রাণ দিয়েছে। সাধু সন্ত মহাপুরুষদেরকে দেখুন, তাদের সম্পর্কে জানুন, পড়ুন। এগুলো শুধু কোনো ধর্মকর্ম করা, আধ্যাত্মিক হওয়া, বুড়িয়ে যাওয়া সেই জন্য নয়। আপনার এই মুহূর্তের জীবন বাঁচা যাতে এনহ্যান্স হতে পারে, যাতে আপনি ধুকে ধুকে না বাঁচেন। আপনার প্রয়োজন শুধু এই কাপড়টাই শরীরের প্রয়োজন নয়, কিন্তু এই জন্য আপনার জীবন নয়। কাপড় আর দেহের যা রিলেশান, আপনার জীবন শুধুমাত্র তা নয়। আপনার এইখানে কিছু চাই, ভিতরে কিছু চাই, তার জন্য, তার খিদে মেটাতে। দেখুন তারা জীবনকে কিভাবে দেখেছে, কিভাবে কোন জিনিসকে তারা কতটা মূল্য দিয়েছে। তারপরে ভাবুন যে আপনি কোন স্তরে আছেন। আপনার সমস্যা দেহের রোগ নয়, তারও আগে সমস্যা হয়ে আছে, আর তা হচ্ছে নিয়তই ক্ষয়ে ক্ষয়ে শেষ হবে এমন দেহের সাথে ডিপ রুটেড রিলেশন বানানো। ওইখানে গোলমাল শুরু হয়ে গিয়েছিল, আজ তা প্রকাশ পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়, শুধু দেহের রোগ হিসাবে নয়। যখন জীবনে কোনো ডিজাস্টার নেমে আসে, যখন কোনো জোর ধাক্কা লাগে, তখন বোঝা যায় যে আগে থেকে আমি এই ধাক্কার জন্য কতখানি প্রিপেয়ার হয়েছিলাম। কিন্তু মানুষ শুধুমাত্র এই ধাক্কাটাকেই দেখে। একটি বল 2 তলা থেকে 1 তলায় সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়েছে,
মানুষ নিচে পড়াটাই দেখে, প্রত্যেকটা মুহূর্তে যে সে গড়িয়েছিল এবং রেডি হয়েছিল একদিন নিচে হয়তো ড্রেনে পড়ে যাওয়ার জন্য, সেটা দেখে না। আমরা বলি যা, বলটা 3 তলা থেকে গড়িয়ে গড়িয়ে ড্রেনে পড়ে গেল। গড়ানো তো শুরু হয়ে গেছিল, ড্রেনে পড়ার তো আগেই সে ড্রেনে পড়ার জন্য কনফিগার্ড হয়েছিল। আমরা শরীর নিয়ে ব্যস্ত থেকেই ব্যতিব্যস্ত হওয়ার জন্য তৈরি থাকি, রোগ শুধু তা প্রকাশ করে দেয়। যদি আপনার রোগ নাও হতো তবে তো দেখুন ভেবে আপনার জীবনটা আগে কী ছিল, 3 বছর আগে, 5 বছর আগে, সেই শরীরকে নিয়েই তো আপনি অন্যরকমভাবে ব্যতিব্যস্ত থাকতেন। দেখুন, যদি দেহ সুস্থ, যাদের দেহ সুস্থ আছে তারা কি দেহ ও দেহের সুখ নিয়ে চিন্তিত নয়? পুরো জগৎ কি ওই একটা বস্তুকে নিয়েই মরে চলেছে তা কি নয়? ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভুল ও গলদ আছে। যে অসুস্থ সে শুধু দেহকে নিয়ে নেই, যে সুস্থ সে দেহের অসুস্থতা যাতে না আসে তার চেষ্টা করছে এবং সুস্থ দেহকে কেন্দ্র করে নিজের চেতনাকে কনস্ট্যান্ট পীড়া দিয়ে চলেছে। দেহ আপনার ডেস্টিনি নয়, অ্যাটলিস্ট মানুষের। দেহ আপনার ভেহিকেল, একে মোছা, ধোয়া, ফুয়েল দেওয়া, কোথাও পৌঁছাতে। এই পৌঁছাতে যে কোথায় হবে এটা কারোর মনেতেই নেই। হঠাৎ কেন মনে হচ্ছে জীবন কন্ট্রোলে নেই তা জানেন? কারণ আপনি ভ্রমে ছিলেন এতদিন, যেন আপনি জীবনকে কন্ট্রোল করছেন এবং দৈহিক স্তরে কন্ট্রোল করছেন। দেহ সিচুয়েশন আজকে যে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল তা নয়, কোনো কালেই কন্ট্রোলের মধ্যে ছিল না। যতক্ষণ পর্যন্ত আপনার অনুকূল ছিল আপনি ভ্রমে ছিলেন যে আমার মনের মতোই তো চলছে। আপনি জীবনের তখনও ওই সুখে থাকার সময়ও দেওয়া ছোট্ট ছোট্ট ইঙ্গিতকে বোঝেননি। আমরা সবাই ওই ইঙ্গিত পাই, জীবন বলে দিয়ে যায় আমি তোমার হাতে নই, কিন্তু যতক্ষণ না বড় ধাক্কা লাগে ততক্ষণ পর্যন্ত জীব বোঝে না। कहत कबीर तब हुनर जागे যমকা দণ্ড মুন্ড মেহে লাগে। যতক্ষণ পর্যন্ত না যমদণ্ড, বড় আঘাত জীবনে লাগছে, জীব সামলায় না। আপনার এটা সৌভাগ্য যে জীবন আপনাকে কিছু শেখাতে চাইছে। আমি রিকোয়েস্ট করব আপনি এর থেকে শিখুন, হা হুতাশ না করে শিখুন। শুধুমাত্র রোগ বা প্রতিকূল পরিস্থিতি আপনাকে হেল্পলেস করেছে না, আপনি হেল্পলেসই ছিলেন, ভিতর থেকে রেডি ছিলেন হেল্পলেস হয়ে থাকার জন্য। শুধুমাত্র পরিস্থিতির সাথে আজকে তা প্রকাশ পাচ্ছে। সবারই এইটাই হয়, কখনো মৃত্যু হয়, কখনো স্বজন বিয়োগ হয়, কখনো লোকসান হয়। এগুলো অন্যি বলে দেয় যে কিছু তোমার হাতে নেই এই প্রকৃতিতে। তবে হ্যাঁ, প্রকৃতিকে কতটা আপনি জড়িয়ে ধরবেন ও তার সাথে ডুবে মরবেন, এই চয়েস আপনার হাতে আছে, মানুষের হাতে আছে, পশুর হাতে নেই, মানুষ ছাড়া আর কারোর হাতে নেই। এইখানে আপনি কিছু কাজ করতে পারেন। 1 টাকার মালিক থেকে শুরু করে 1000 কোটি টাকার মালিক কারোর হাতে নেই এই প্রকৃতি। প্রকৃতির স্তর এরকমই এক অনন্ত প্রবাহ, এই প্রবাহের মধ্যে বয়ে নিয়ে চলে যাবে। যদি এই প্রবাহের মধ্যে নিজেকে কমফর্টেবল মনে করতে শুরু করেন আপনি ভ্রমে আছেন। আপনি যেই স্তরেই থাকুন না কেন, যদি এই প্রবাহের থেকে নিজেকে তুলে ধরতে পারেন তাহলে হতে পারে এই প্রবাহের মিষ্টি মধুর, টক ঝাল মিষ্টি বিভিন্ন রকমের ঢেউ আপনাকে হয়তো অতটা মজা দেবে না, কিন্তু সেই ঢেউ ঘূর্ণাবর্ত হয়ে বা মাঝখানে রাস্তায় ঝর্ণা হয়ে গিয়ে আপনার ভয়ের কারণও হবেন না। আপনি এর দ্রষ্টা হয়ে থেকে যাবেন, ভোক্তা হবেন না। কিন্তু ভোক্তা হওয়ার চক্করে জীব কী করে? জীব এই দৃশ্যের সাথে দ্রষ্টা হয়ে সম্পর্ক পাতায় এবং টক ঝাল বিভিন্ন রকমের যন্ত্রণা ভোগ করে। আপনি এর থেকে উঠতে পারেন কারণ আপনি বিচার করতে জানেন। কলসি তো জলে ভাসছে, যে কোনো সময় আবার ডুবেও যাবে। কলসিকে, একটা খালি কলসিকে জলে ভাসিয়ে দেখবেন, যে কোনো মুহূর্তে চান্স থাকে তার ডুবে যাওয়ার। যদি ওই কলসিটা সোনার কলসি হয়, কথার কথা ধরে নিচ্ছি, দেখবেন এই কলসিটা যতক্ষণ জলে ভাসছে এবং নদীর প্রবাহে আপনি দিয়েছেন বা পুকুরে দিয়েছেন, আপনার মধ্যে কেমন ভয় উঠবে দেখবেন। এই যদি ডুবে যায়, খুঁজে পাবো কি পাবো না, ঠিক এই অবস্থা মানুষের প্রাকৃতিক স্তরে, দৈহিক স্তরে। ভারী কলসির সাথে নিজের গলা বেঁধে রাখবেন তো কলসির সাথে আপনিও ডুববেন।
ওই কলসির সাথে আত্মিক সম্পর্ক রাখবেন, তো কলসি ডুববে কি আপনিও ডুবে যাবেন। ওখানে ইচ্ছা শক্তি, চয়েস, ফ্রি উইলে আপনার আছে যে আপনি তার সাথে আত্মিক সম্পর্ক না পাতান। এতে জুয়াচুরি করবেন না, কি করব এরম টাইপের কথা বলবেন না। আপনি প্রকৃতি বটে, আবার আপনি আত্মাও বটে। জীবনকে এক মহৎ উদ্দেশ্যে কাজে লাগান, ও তা তখন অনলি মহৎ যখন দেহের সুবিধা সুযোগের ঢালে আপনি গড়িয়ে না যাচ্ছেন। দেহ ভুলতে, লেনা দেনা দেহের সাথে কমাতে যখন আপনার জীবনের রিসোর্স আপনাকে সহায়তা করছে, তখন ওই রিসোর্স আপনাকে যথার্থ সহায়তা করেছে। নাহলে এই রিসোর্স বেশিরভাগ সমাজের, বেশিরভাগ মানুষের কিন্তু এই রিসোর্স তাকে ডুবাতে সহায়তা করে। অর্থ অনিদ্রা নিয়ে আসে। বড় বড় কোম্পানি, বড় বড় লোন ডিপ্রেশনের ওষুধ নিয়ে আসে। এই করেছি আমরা আমাদের জীবনের সাথে। যত বেশি আপনি, যতক্ষণ বেশি আপনি দেহের সাথে কানেক্টেড থাকবেন, ততটাতে আপনাকে এই চেতনা বা মন দুশ্চিন্তা দেবে, ভয় দেবে, ব্যর্থ চিন্তা দেবে, অবসাদ দেবে। এসব দেহ ও অহংয়ের ভুল রিলেশনের ফল। মন জন্মাই দেহ আর অহংয়ের সংযোগের ফলে। বুঝুন আপনি দেহ নন, আপনার দেহ। দুটো জিনিস আছে, একটা ফাংশনাল, একটা ফিকশনাল। ফাংশন তো করবেনই। প্রশ্ন ওঠে তাহলে কি দেহের জন্য করবো না, ওষুধ খাবো না, হসপিটালে যাব না? না না না, অবশ্যই করবেন। যতটা দরকার আপনাকে ততটা অবশ্যই করতে হবে, এবং আপনার দেহ চাইবে, আপনার মন চাইবে তা করতে। এখন যদি আমার পায়ের উপরে কিছু একটা ভারী জিনিস পড়ে যায়, আমার পা ন্যাচারালভাবেই সরে আসবে। চোখের উপরে ধুলো পড়লে মেকানিজমই এর এমন যে সরে আসবে। এটাকে বলে ফাংশনাল ইগো। সেই স্তর থেকে আপনি করুন যতটা করার। কিন্তু আপনি এখানে যা বলছেন সেটা ফিকশনাল ইগোর সমস্যা। ওকে নিয়ে এতটা মেতে গিয়েছি, যেহেতু আমাদের যে চেতনা বা আমাদের যে জীবনের উচ্চতম অংশ তা খালি পড়ে আছে, তো ওই পুরো যে উচ্চতম অংশের যে মেটেরিয়াল, যে এনার্জি, যে টাইম, তা লেগে গেছে নিম্নতমের সেবা করতে। ম্যান্ডেটারি নয় কিন্তু দেহের সাথে তার ইশারায় চলা। গাড়ি সুস্থ রাখা, গাড়িকে ঠিক রাখা, তার সার্ভিসিং করানো অবশ্যই প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে গাড়ি আপনাকে পার আওয়ার কত কিলোমিটার দিচ্ছে, এই জন্যই তো আপনি গাড়ি মুছছেন। আপনাকে গাড়ি চালাবে না, গাড়ির চিন্তায় রাত্রে ঘুম হয় না এমন হবে না। সকালে উঠে কোথায় পৌঁছাতে হবে তখন গাড়ি সহায়তা করে, এটা ঠিক আছে, এটা চলতেই পারে। আর তা যদি না হয়, বরং আপনি সে লজ্জার জীবন কাটাচ্ছেন। চাকরের কথায় মালিক উঠে বসে, এমন হয়ে গেল আপনার সাথে। জীব বলে আজ ওটা খাবো, আপনি বলেন ইয়েস বস, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি দেহমাত্র নন। শরীর বলছে আজকে করবো না, আপনি বললেন না 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 না, তুমি শোও না, আজকে শোও। দেহগত চেতনা বলল আজকে এত টাকার জামা চাই, কালকে আমার এরকম একটা বাড়ি চাই, আপনি বলছেন হ্যাঁ এই তো করবো, ছুট ছুট ছুট। এটা লজ্জার জীবন, কিন্তু দুঃখের বিষয় পুরো সমাজ এটাকে খুব গ্লোরিফাই করে। আপনি যত বড় কনজিউমার, আপনি সমাজে তত বেশি রেসপেক্টেড। মনকে তার যথেষ্ট নিউট্রিশন দিন। যেমন দেহকে খেতে দেন, তেমন মনকে জায়গা দিন, মনকে সম্মান দিন, মনকে তার উচ্চতা দিন, যাতে সে দেহ ভুলে যায় এবং দেহের উপরে কম নির্ভর করে। তাকে তার ফুড দিচ্ছেন না বলেই সে পরজীবী হয়ে দেহের উপরে কাটাচ্ছে। এছাড়া দেহের স্তরে ভালো খারাপ হয়ই না। যারা মাছকে ফ্রিজ করে রাখে সেটাকে ভালো বলে নাকি? সেটা আমাদের হেল্পলেসনেসকে আরও প্রকাশিত করে। মাছ আপনি ফ্রিজে রেখে দিয়েছেন, অর্থাৎ আপনার কোনো ক্ষমতা নেই বা একে প্রিজার্ভ করা যায় না বাহ্যিক সহায়তা ছাড়া। জীবনকে কেটে ডিপ ফ্রিজে রাখার মতো
তাকে বিভিন্ন রকমের ইনসেনসিটিভ করে রাখা, বিভিন্ন রকমের মনোরঞ্জন দিয়ে ভুলিয়ে রাখা, এর থেকে বিরত থাকুন। জীবনকে জীবন্ত রাখুন। দেহ মরতে চলেছে সবার, প্রকৃতি দেহের স্তরে যেন অলওয়েজ ফায়ারিং চলছে। আপনি চেস্ট লেভেল থেকে নিজেকে একটু তুলে রাখুন, ফায়ারিং বন্ধ হবে না, আপনি বেঁচে যাবেন। মেন্টাল কন্ডিশনিংয়ে রিভার্স যেতে হবে এর থেকে বেরোতে হলে। জীবনের দিনের বেশিরভাগ সময় কিসে কাটাচ্ছেন? যদি অতি বিজি থাকেন আপনি, স্লোলি শাস্ত্র চর্চার জন্য সময় বের করুন। যারা জীবনকে আপলিফট করেছে তাদের সঙ্গ করুন। সময়, এনার্জি ক্রিয়েটিভ কিছুতে দিন। যারা হাসতে হাসতে মনেছে তাদের বিষয়ে জানুন। আমরা চারিদিকে যাদেরকে দেখছি তারা সবাই কাঁদতে কাঁদতে বেঁচে আছে, তাদেরকে দেখছি এবং ভুলেই গেছি জীবন কি। আমরা ভুলেই গিয়েছি হাসতে হাসতে মরা যায়। সিচুয়েশান দেহের হয়, মন তাতে লেগে থাকে বলে এফেক্টেড হয়। সিচুয়েশানকে পর্যবেক্ষণ করতে শিখুন। ফ্যাকচুয়ালি কি ঘটছে ও আপনি যা করছেন তাতে আদৌ সিচুয়েশান চেঞ্জ হবে না। আপনি নিজের টাইম এনার্জি ডিস্ট্রয় করছেন। আপনি জীবনকে দেহ, জগৎ, বস্তু এবং প্রাপ্তিতে খুঁজছেন। কত পাবো? মানব জীবন ওখানে, মানব জীবন আপনি ওখানে খুঁজে পাবেন না। ও পশু জীবন। আপনার ভিতরে একটা গেজেট আছে যার নাম মন। তা উঁচু চায়, উচ্চতা চায়, পূর্ণতা, তৃপ্তি, সন্তোষ, শান্ততা চায়। তা না রোগে আপনি পেয়েছেন, না যারা নিরোগ তারা কখনো পেয়েছে। ওর জন্য ভবরোগ, মনের দেহ আর চাই চাই, এই যে ভাব, এই ফোবিয়া, এর থেকে তাকে তুলতে হবে। দুটো বন্ধু ধরে নিন রাস্তায় মাঝে আটকে গেছে। একজন কবিতা লেখে এবং এটাই তার জীবিকা, আরেকজন জব করে, ওটাই তার জীবিকা। দুজনেরই আর্নিং সোর্স এটাই। সিচুয়েশান দুজনেরই প্রতিকূল। জোর বৃষ্টি হচ্ছে, যে কবিতা লেখে সেও নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছাতে পারবে না, আর যে জব করে সেও নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছাতে পারবে না। ধরে নিন দুজনেরই যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যে জব করে সে বলছে কী হলো, আজ গুরুত্বপূর্ণ মিটিং ছিল, না গেলে বিপদ, বস তো মানতেই চাইবে না, আমার কোনো এক্সকিউজই শুনবে না বলে একে ফোন করছে, ওকে ফোন করছে, অ্যাটসেট্রা। যে কবিতা লেখে সেও কবিতাটা জমা না দিলে সে যে টাকা পেত ম্যাগাজিন থেকে, হয়তো আজকে লাস্ট ডেট, সেও তা করতে পারছে না। জানেন সে কী করলো? যে কবিতা লেখে সেই বৃষ্টি দেখে একটা পেন আর কাগজ নিয়ে বর্ষার উপর লিখতে শুরু করলো। এই ডিফারেন্স। পয়সা দুজনেরই চাই, সিচুয়েশান দুজনেরই প্রতিকূল, কিন্তু যার কাছে সিচুয়েশান দ্বারা প্রভাবিত হয় না, তার উপরের এমন কিছু আছে, ও অর্থের থেকে জ্ঞানের প্রতি উচ্চ মূল্যবোধ আছে, সে আনন্দে নিশ্চিন্ততায় বাঁচে। অন্যজন ভয়ে ভয়ে মরে মরে বাঁচে। জীবনের প্রবাহে আপনার কোনো হাত নেই, তার সৌন্দর্যে আপনার হাত আছে। সংসার সরে সরে যায় তাতে আপনার হাত নেই, কিন্তু সংসারের সাথে নিজের গলা জড়িয়ে রাখবেন কিনা এতে আপনার হাত আছে। এই জন্য সিচুয়েশান যাই হোক বর্তমানে চেষ্টা করুন এমন কিছু আনতে যাই সিচুয়েশানগুলোর থেকে কোয়ালিটি ওয়াইজ উঁচু, তাহলে আপনাকে তা বাঁচাতে পারে। না হলে প্রত্যেকে ঘরের একই কাহিনী, প্রত্যেকে দেহের একই কাহিনী, এর বাইরে কেউ নেই, কেউ বাঁচতে পারবে না। চেষ্টা করুন জীবনের সৌন্দর্যায়ন করতে। ওয়ার্ক অন ইট।